হ্যালো স্টুডেন্টস, বর্ষণস ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, ফ্রান্সিস বেকনের লেখা অবস্টারিস প্রবন্ধটি সম্পর্কে আমরা গত ভিডিওতে এর প্রথম পার্ট আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে আমরা বাকি অংশ পড়ব। তাই স্টুডেন্টস, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখতে দেখতেই পুরো এসেটি, পুরো প্রবন্ধটিতে স্যার ফ্রান্সিস বেকন স্টাডি বা অধ্যয়ন নিয়ে কি বলতে চেয়েছেন তা বোঝার চেষ্টা করো। আমি পূর্বের ভিডিওর ন্যায় এই ভিডিওতেও সমস্ত বিষয় ডিটেলসে বিশদে আলোচনা করে দেব, সঙ্গে অ্যানোটেশনস, ওয়ার্ড নোটস সে সম্পর্কেও আলোচনা থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আজকে শুরু করা যাক স্যার ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজের পরবর্তী অংশ। Read not to contradict and confute, nor to believe and take for granted, nor to find talk and discourse, but to weigh and consider. এই লাইনটিতে বেকন বলতে চেয়েছেন হোয়াট শুড বি দ্য রাইট অ্যাটিটিউড টুয়ার্ডস রিডিং, অর্থাৎ পঠনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি একজন পাঠকের কি রকম হওয়া উচিত। এখানে কন্ট্রাডিক্ট শব্দের অর্থ অপোজ করা বা বিরোধিতা করা। কনফিউট শব্দের অর্থ কোনো কিছুকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা। অর্থাৎ বেকন এখানে বলছেন যে একজন পাঠক বই পড়ে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করবেন শুধুমাত্র অপরের বক্তব্যকে খণ্ডিত করার জন্য নয়, বা সেই ব্যক্তির বক্তব্যকে মিথ্যে প্রমাণ করার জন্য নয়। আবার নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, অর্থাৎ one should not unthinkingly accept as true everything that one finds in a book. এর অর্থ কোনো পাঠক বইতে যা লেখা আছে তাই বিশ্বাস করবেন, তাই মেনে নেবেন, এমনটাও কিন্তু হওয়া চলবে না। আবার nor to find talk and discourse, অর্থাৎ বই পড়ে শুধুমাত্র কথা বলা, টক এবং আলোচনা করা, ডিসকোর্স, এর জন্যই শুধু পঠন বা অধ্যয়ন কোনো পাঠক করবেন, এমনটাও হওয়া বাঞ্ছনীয় নয়। তাহলে একজন পাঠকের সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে রিডিং বা স্টাডিজের প্রতি? পরেই বলছেন বাট টু ওয়েই অ্যান্ড কনসিডার, অর্থাৎ দ্য কন্টেন্টস অফ আ বুক should be read and carefully examined and thoughtfully judged, অর্থাৎ কোনো পাঠক বই পড়ে সেটাকে যথাযথভাবে বিবেচনা করবেন যে সেই বইয়ের যে তথ্য সেগুলো আদৌ কতটা যুক্তিযুক্ত, সেগুলো কতটা কি মেনে নেওয়া যায়, কতটা কি অ্যাকসেপ্টেবল সেই তথ্য, সেইগুলো অবশ্যই বিচার বিবেচনা করবেন একজন পাঠক। Some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested. এখানে ফ্রান্সিস বেকন বই কিভাবে পড়তে হবে বা কোন বই পড়তে হবে, বই বাছাই কিভাবে করবেন একজন পাঠক, সেই বিষয়ের উপর আলোকপাত করেছেন। উনি বলছেন যে কিছু বইকে টেস্ট করতে হবে, অর্থাৎ some books should be read in parts, অংশ অংশ করে পড়তে হবে। সব বইয়ের সমস্ত অংশ পড়ার দরকার নেই। others should be swallowed, অর্থাৎ কিছু বই should be read hastily and not with great care, অর্থাৎ কোনো বই দ্রুত পড়তে হবে, অত কেয়ারফুলি না পড়লেও চলবে। আবার বলছেন some few to be chewed and digested, অর্থাৎ there are some books that should be carefully
read and the material in the book should be taken in full by the reader. অর্থাৎ এই ধরনের বইগুলি থেকেই পাঠক যথাযথভাবে যত্ন সহকারে পড়ে তার অর্থ, তার নির্যাসটুকু গ্রহণ করবেন। এর পরবর্তী অংশতে এই লাইনটিরই ব্যাখ্যা দিয়েছেন ফ্রান্সিস বেকন। কি বলছেন উনি, দেখি। That is, some books are to be read only in parts, others to be read but not curiously, অর্থাৎ সিরিয়াসলি কোনো বই না পড়লেও চলবে। And some books to be read wholly, কিছু বই সম্পূর্ণভাবেই পড়তে হবে, and with diligence and attention. diligence কথার অর্থ অধ্যাবসায়ের সাথে পড়তে হবে, attention শব্দের অর্থ মনোযোগ সহকারে পড়তে হবে। অর্থাৎ বই কিভাবে পড়তে হবে, একজন পাঠক কোন বই বাছাই করবেন, কোন বই কিভাবে পড়বেন, তার 3 ধরনের বৈশিষ্ট্য বা ব্যাখ্যা এখানে কিন্তু ফ্রান্সিস বেকন দিয়েছেন। Some books also may be read by deputy and extracts made of them by others. কিছু বই পড়া যেতে পারে অন্যের মাধ্যমে, বাই ডেপুটি, অর্থাৎ আমরা অনেক সময় অনেক বইয়ের গাইড বই ব্যবহার করি। সেই গাইড বই পড়াকে বা অধ্যয়নকে এখানে ফ্রান্সিস বেকন এই হিসাবেই বলছেন। Some books may also be read by deputy and extracts made of them by others, অর্থাৎ extracts অর্থাৎ সামারি, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি সেই বই পড়েছেন, তাকে সামারাইজ করেছেন, সেই সামারাইজড পোর্শনটা আমরা পড়ি। এগুলো পড়া যেতে পারে, কিন্তু বাট that would be only in the less important arguments and the meaner sort of books. এখানে লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস বলতে কোনো আনইম্পর্টেন্ট বিষয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়ের ক্ষেত্রে এই ধরনের বই অর্থাৎ সামারাইজড বুকস পড়া যেতে পারে। কিন্তু এর সাথে সাথে বেকন এটাও বলছেন যে এই ধরনের বইগুলো খুবই নিচু মানের বই হয়, অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, অর্থাৎ নিচু মানের, খুব কমা ধরনের বই হয়। এই প্রসঙ্গেই এখানে ফ্রান্সিস বেকন একটি ইমেজারি ব্যবহার করেছেন। কি বলছেন এই পরের লাইনে রয়েছে, else distilled books are like common distilled waters, flashy things। এখানে flashy things শব্দের অর্থ হচ্ছে টেস্টলেস। distilled water অর্থাৎ পরিশ্রুত পানীয় জল অনেক সময় বিস্বাদ হয়ে থাকে। ঠিক সেই রকম কোন বইয়ের সামারাইজড অংশ বা সামারাইজড বুকস যদি আমরা পড়ে থাকি, কোনো ব্যক্তি সেই বইটিকে পড়ে তার সামারাইজ করেছেন, সেই বইটি সামারাইজড বইটি যদি আমরা পড়ে থাকি, তাহলে আসল বইয়ের যে স্বাদ সেইটা থেকে আমরা বঞ্চিত হই। এখানে এই ডিস্টিলড বুকস অর্থাৎ বুকস অফ হুইচ সামারিজ হ্যাভ বিন মেড, এটাই বলতে চাওয়া হয়েছে। অর্থাৎ যে বই থেকে সামারি বা সারসংক্ষেপ করা হয় সেইটাকেই এখানে বলতে চাওয়া হয়েছে। রিডিং মেকস আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এখানে ফুল ম্যানের অর্থ আ ম্যান উইথ আ ওয়েল ডেভেলপড মাইন্ড। কনফারেন্স অর্থাৎ এখানে ডিসকাশন এবং কনভারসেশন এই অর্থে ব্যবহার করা হয়েছে। রেডি ম্যান অর্থাৎ কুইক অ্যান্ড অ্যালার্ট, অ্যান্ড এ ম্যান হু ইজ নেভার অ্যাট এ লস ফর ওয়ার্ডস টু সে অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট। অর্থাৎ যে ব্যক্তি কোনো বিশেষ মুহূর্তে কি কথা বলতে হবে সেটা যখন ভালোভাবে বুঝতে পারেন, বিভ্রান্ত হয়ে পড়েন না। এখানে রাইটিং অর্থাৎ টেকিং নোটস অফ হোয়াট ওয়ান রিডস, একজন ব্যক্তি বা পাঠক কি পড়ছেন সেটা যখন উনি নোট ডাউন করে রাখেন সেইটাকে এখানে রাইটিং বলা হচ্ছে।
এক্সাক্ট শব্দের অর্থ এখানে প্রিসাইজ অ্যান্ড কারেক্ট ইন এভরি ডিটেইল, অর্থাৎ কোনো সম্পর্কে বিশদে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান থাকার কথা এখানে বলা হয়েছে। তো তাহলে এখানে এর মানেটা কি দাঁড়াচ্ছে, এই সেন্টেন্সটির মানেটা কি দাঁড়াচ্ছে আমরা দেখি। রিডিং মেক আ ফুল ম্যান, অর্থাৎ রিডিং ফিলস দ্য মাইন্ড উইথ নিউ আইডিয়াস অ্যান্ড থটস অ্যান্ড ডেভেলপস দ্য হোল পার্সোনালিটি অফ এ ম্যান। অর্থাৎ অধ্যয়ন অর্থাৎ পঠন বা পড়াশুনো যদি করা হয়, সঠিক জ্ঞান যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সেই জ্ঞান অর্জিত জ্ঞান নতুন নতুন ধারণা, নিউ আইডিয়াস, থটস, চিন্তা ভাবনার জন্ম দেয় এবং কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। এখানে সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি বলতে চাওয়া হয়েছে। কনফারেন্স আর রেডিম্যান, অর্থাৎ কনফারেন্স অর্থাৎ এখানে কনভারসেশন। Conversation makes a man alert and quick-witted, never at a loss for words. অর্থাৎ কোনো ব্যক্তি যখন কথা বলেন অপরের সাথে, অন্যদের সাথে, তখন তিনি খুব সতর্ক থাকেন এবং কোথায় কোন শব্দ যথাযথভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকেন। এখানে কনফারেন্স আর রেডিম্যান বলতে সেটিই বোঝানো হয়েছে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, অর্থাৎ রাইটিং অর্থাৎ এর আগেই বলেছি টেকিং ডাউন নোটস, অর্থাৎ থ্রু টেকিং ডাউন নোটস অফ হোয়াট ওয়ান রিডস one becomes systematic and precise in one's talking and thinking. অর্থাৎ একজন পাঠক কি পড়ছেন সেটা যদি যথাযথভাবে উনি নোট ডাউন করে রাখেন, তাহলে সেই ব্যক্তি কোথায় কতটুকু বলতে হবে, কতটুকু ভাবতে হবে, কতটুকু প্রকাশ করতে হবে সেই সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকেন। এখানে স্টাডির সামগ্রিকভাবে কি কি উপযোগিতা রয়েছে, অর্থাৎ মোডস অফ স্টাডি অ্যান্ড দেয়ার ইউজেস, এই বিষয়ের উপরে আলোকপাত করেছেন স্যার ফ্রান্সিস বেকন। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান write little, he had need have a great memory. If he confer little, he had need have a present wit. And if he read little, he had need have some cunning to seem to know that he doth not. এখানে he had need have অর্থাৎ he must have, অর্থাৎ এখানে একজন ব্যক্তির থাকতেই হবে এই অর্থে জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে he had need have. প্রেজেন্ট উইট অর্থাৎ কুইক উইট উপস্থিত বুদ্ধি। কানিং শব্দের অর্থ এখানে স্কিল বা দক্ষতা। এই পুরো সেন্টেন্সটি আগের সেন্টেন্সেরই অংশ। আগের সেন্টেন্সে ফ্রান্সিস বেকন বলেছিলেন যে রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, অর্থাৎ রাইটিং মেক্স আ ম্যান এক্সাক্ট। কিন্তু যদি কোনো মানুষ লেখেন কম, তাহলে কি হবে? বেকন বলছেন therefore if a man write little he had need have a great memory. যদি কোনো ব্যক্তি কম লেখেন তাহলে তার যথেষ্ট স্মৃতিশক্তি থাকতে হবে যে তিনি যা পড়ছেন তা সমস্ত তার স্মৃতিতে লিখে রাখতে হবে। এর আগে রাইটিং মানে বলেছিলাম নোট ডাউন করা। একজন পাঠক যা যা পড়ছেন ইম্পর্টেন্ট কিছু নোটস তিনি লিখে রাখবেন। যদি কেউ সেটা না করেন তাহলে তার যথেষ্ট স্মৃতিশক্তি থাকতে হবে যে তিনি তার মনের মধ্যে তার স্মৃতিতে সেগুলো লিখে রাখছেন। আবার আগের সেন্টেন্সে বেকন বলেছিলেন যে কনফারেন্স মেক্স আ ম্যান রেডি, কনফারেন্স মেক্স আ রেডি ম্যান। এখানে উনি বলছেন ইফ হি কনফার লিটল হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট। কনফারেন্স অর্থাৎ কনভারসেশন এর আগেই বলেছিলাম একজন ব্যক্তি, একজন পাঠক যদি অন্যদের সাথে কম কথা বলেন তাহলে তার
যথেষ্ট উপস্থিত বুদ্ধি থাকতে হবে এই কারণেই যে কোন শব্দ কোথায় যথাযথভাবে প্রয়োগ করবেন তিনি। আবার প্রথম সেন্টেন্সে প্রথমেই বেকন বলেছিলেন রিডিং মেক আ ফুল ম্যান, অর্থাৎ রিডিং বা স্টাডি করলে কোনো ব্যক্তির মস্তিষ্ক ওয়েল ডেভেলপড হয়, তার পার্সোনালিটি সঠিকভাবে গড়ে ওঠে। কিন্তু যদি সেই ব্যক্তি পড়াশুনো কম করেন, ইফ ইউ রিড লিটল, তাহলে কি করতে হবে? তাহলে তার কি থাকা উচিত? বেকন বলছেন হি হ্যাড নিড হ্যাভ সাম কানিং টু সিম টু নো দ্যাট হি ডট নট। তার এতটাই দক্ষতা থাকতে হবে, তিনি এতটাই ট্যালেন্টেড তাকে হতে হবে যে তাকে দেখে যেন মনে না হয় যে তিনি পড়াশুনো কম করেছেন। তাকে এতটাই দক্ষ বা স্মার্ট বা কানিং তাকে হতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি স্টাডি না করেন, রিড না করেন বা কনভারসেশন না করেন বা রাইট লেখেন কম, তাহলে তার মধ্যে কিছু অতিরিক্ত গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার্স থাকতে হবে তার নিজের মধ্যেই, যাতে সেই অভাবগুলো সহজেই পূরণ করা সম্ভব হয়। কিন্তু বাস্তবে এই ধরনের ব্যক্তির সংখ্যা খুবই কম। His stories make men wise, poets witty, the mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to contend. In this sentence, Sir Francis Bacon emphasizes on different values of different subjects. অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এই যে লাইনটা, বাক্যটা ফ্রান্সিস বেকন বললেন, এর মধ্যে তিনি বিভিন্ন বিষয়ের যে বিভিন্ন গুরুত্ব রয়েছে, সেপারেট আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, তার উপরে উনি এখানে জোর দিচ্ছেন। উনি বলছেন হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, অর্থাৎ ইতিহাস মানুষকে জ্ঞানী করে। আমরা যখন ইতিহাস পড়ি, আমরা যখন অতীত দিনের সমস্ত তথ্য আমরা পাই, অতীত দিনে কি হয়েছিল না হয়েছিল সেই সম্পর্কে বিশদে জ্ঞান আমাদের থাকে, সেখান থেকে আমরা শিক্ষা নিই যে আমাদের কি করা উচিত। হিস্ট্রি আমাদের ভবিষ্যতের পথ দেখায়, অর্থাৎ সেই অর্থে মানুষকে ইতিহাস জ্ঞানী করে তোলে। পোয়েটস উইটি, অর্থাৎ এখানে পোয়েটস বলতে পোয়েট্রিকে বোঝানো হচ্ছে। পোয়েট্রি ডেভেলপস ম্যানস ইমাজিনেশন, অর্থাৎ কবিতা মানুষের কল্পনা শক্তিকে বৃদ্ধি করে। এখানে উইটি অর্থাৎ ইমাজিনেশনকে বোঝানো হচ্ছে। ম্যাথমেটিক্স সাটল, অর্থাৎ এখানে সাটল শব্দের অর্থ নিগুড়, অর্থাৎ খুব প্রিসাইজ, হিসেবি। অঙ্ক মানুষকে হিসেবি হতে শেখায়। ন্যাচারাল ফিলসফি ডিপ, অর্থাৎ ন্যাচারাল ফিলসফি প্রাকৃতিক দর্শন enables a man to go deep into a subject, কোনো বিষয় সম্পর্কে গভীরে প্রবেশ করতে সমর্থ করে। মোরাল গ্রেভ, অর্থাৎ মোরাল ফিলসফি কোনো মানুষকে সিরিয়াস, গ্রেভ খুব গম্ভীর করে তোলে, কারণ মোরাল ফিলসফি অর্থাৎ নীতিবিদ্যা, এথিক্স, কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা ঠিক নয়, এই নিয়ে মানুষকে শিক্ষাদান করে। সেই জন্য মানুষ সমস্ত বিষয় সম্পর্কে সিরিয়াস ভাব পোষণ করে। লজিক অ্যান্ড রিটোরিক এবল টু কন্টেন্ট, লজিক যুক্তি, রিটোরিক অলঙ্কার, যুক্তি এবং অলঙ্কার ডেভেলপস আ ম্যানস অ্যাবিলিটি টু ডিবেট অ্যান্ড আর্কিউ, অর্থাৎ কোনো ব্যক্তিকে তর্ক করতে, যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে মানুষকে সহায়তা করে। তো বিভিন্ন বিষয়ের এই যে বিভিন্ন রকম ভ্যালুজ রয়েছে, তাদের বিভিন্ন রকম ফাংশনস রয়েছে, এই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন স্যার ফ্রান্সিস বেকন। অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মরিস, অর্থাৎ এখানে টেক্সটের মধ্যেই এই ল্যাটিন ফ্রেজটির অর্থ দেওয়া রয়েছে স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, অর্থাৎ স্টাডি বা পঠন কোনো মানুষের
ম্যানার্স, তার আদব কায়দাকে কন্ট্রোল বা ইনফ্লুয়েন্স করতে পারে। অর্থাৎ এ ম্যানস ক্যারেক্টার, হিজ ম্যানার্স আর ইনফ্লুয়েন্সড বাই হোয়াট হি স্টাডিজ, এটা আমরা বুঝতে পারি। Nay, there is no stone or impediment in the wit, but may be wrought out by great studies. এখানে স্টোন অর্থাৎ অবস্টাকলস, কোনো বাধা বা কোনো মেন্টাল অ্যাবনর্মালিটিকে বোঝাচ্ছে। উইট অর্থাৎ মাইন্ড, আর রট আউট অর্থাৎ রিমুভ অর কিওর্ড, ফিট মানে সুইটেবল। এবার কি অর্থটা দাঁড়াচ্ছে? এখানে বলতে চাওয়া হয়েছে যে the deficiencies in a man's mental setup can be cured by the study of suitable subjects. অর্থাৎ কোনো মানুষের, কোনো ব্যক্তির মেন্টাল সেটআপে যদি কোনো ডেফিসিয়েন্সি, কোনো কিছু অভাব থেকে থাকে, তাহলে যথাযথ বিষয়, সুইটেবল সাবজেক্টস পড়ার মাধ্যমে সেই বিষয়ে অর্জিত জ্ঞানের মাধ্যমে সেই ডেফিসিয়েন্সি পূরণ করা সম্ভব। এখানে পরে এক্সাম্পল দেওয়া রয়েছে, লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস। অর্থাৎ যেমন শরীরের কোনো অসুখের যথাযথ এক্সারসাইজ রয়েছে, ঠিক সেই রকম। অর্থাৎ জাস্ট অ্যাজ দ্য ডেফিসিয়েন্সিস অফ দ্য বডি ক্যান বি রেমিডিড বাই ফিজিক্যাল এক্সারসাইজেস। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে যখন কোনো ব্যক্তির শরীরের মধ্যে কোনো ডেফিসিয়েন্সি দূর করা সম্ভব, ঠিক সেই রকম ভাবে কোনো ব্যক্তির মেন্টাল সেটআপেও কিন্তু সেই ডেফিসিয়েন্সি কিওর করা সম্ভব শুধুমাত্র বিশেষ বিশেষ বিষয়, সুইটেবল সাবজেক্ট পঠনের মাধ্যমে। Bowling is good for the stone and reins. এখানে রেইনস শব্দের অর্থ কিডনিস। অর্থাৎ ফ্রান্সিস বেকনের মতে বোলিং বা বল জাতীয় ধরনের খেলা আমাদের কিডনি এবং তার স্টোন, কিডনি স্টোন প্রবাবলি সেই দিকেই উনি ইঙ্গিত করছেন, সেটা সুস্থ হয়ে যায় বা ভালো হয়ে যায়। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। শুটিং অর্থাৎ এখানে তীর ধনুক চালানো, সেই সময় তীর ধনুক ছিল, সেই তীর ধনুক চালানো লাংস, ফুসফুস এবং বুকের পক্ষে উপকারী। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টোমাক। স্টোমাক বলতে এখানে ডাইজেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ হাঁটলে আমাদের ডাইজেশন ভালো হয়। রাইডিং ফর দ্য হেড। রাইডিং এখানে ঘোড়া চালনার কথা বলা হচ্ছে। রাইডিং মাথা ভালো রাখে, মাথা সুস্থ রাখে, মস্তিষ্ক সুস্থ রাখে। অ্যান্ড দ্য লাইক, এবং এইরকম। অর্থাৎ এখানে ফ্রান্সিস বেকন কিছু এক্সাম্পল দিচ্ছেন যে কিছু কিছু ফিজিক্যাল সমস্যায় যে ধরনের এক্সারসাইজ আমাদের করতে হয়, ঠিক সেই রকম কিছু কিছু মেন্টাল ডেফিসিয়েন্সি থাকলে, কিছু কিছু বিশেষ বিশেষ সুইটেবল কিছু বই রয়েছে বা সাবজেক্টস রয়েছে, বিষয় রয়েছে, সেই সম্পর্কে পড়াশোনা করলে সেই মেন্টাল ডেফিসিয়েন্সি গুলো পূরণ করা সম্ভব। এইটা বলার জন্যই তিনি এত কিছু এক্সপ্লানেশন এখানে দিয়েছেন। So, if a man's wit be wandering, let him study the mathematics. অর্থাৎ if a man's wit be wandering, wit অর্থাৎ মন, wandering হচ্ছে এখানে পড়তে মন না বসা, এই অর্থে বোঝানো হচ্ছে। যদি কোনো ব্যক্তির পড়তে মন না বসে, তাহলে তাকে অঙ্ক করতে দেওয়া হোক, সেই পরামর্শ বা সাজেশন এখানে ফ্রান্সিস বেকন দিয়েছেন। কারণ অঙ্ক, ম্যাথমেটিক্স মানুষকে ক্যালকুলেটিভ করে তোলে। অর্থাৎ কোনো মানুষ যদি কনসেন্ট্রেট করতে না পারছেন, কোনো বিষয়ে মনোযোগ দিতে না পারছেন, তাহলে বেকনের সাজেশন তাকে ম্যাথামেটিক্স পড়ানো হোক। ফর ইন ডেমনস্ট্রেশনস, অর্থাৎ এখানে ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রুভিং অ্যান্ড সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেমস, অঙ্কের বিভিন্ন সমস্যা সমাধান করতে তাকে দেওয়া হোক, এটাই সাজেশন দিচ্ছেন স্যার ফ্রান্সিস বেকন। If his wit be called away never so little, he must begin again. কারণ ফ্রান্সিস বেকনের মতে যদি কোনো ব্যক্তি অঙ্ক করতে করতে তার মন একটু বিক্ষিপ্ত হয়ে পড়ে, তাহলে সেটি ভুল হবে এবং তাকে পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে এই পুনরায় প্রথম থেকে শুরু করতে করতেই তার সেই বিষয়টির প্রতি মনোযোগ বা কনসেন্ট্রেশন
পারবে। If his wit be not apt to distinguish or find differences, let him study the schoolman. এখানে স্কুলম্যান বলতে বোঝানো হয়েছে মধ্যযুগের কিছু দার্শনিকদের একত্রে। Here schoolman has been used to mean philosophers of the Middle Ages. অর্থাৎ এখানে ফ্রান্সিস বেকন বলছেন, if a man suffers from a confusion of thought, he should take up the study of scholastic philosophy. অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো রকম বিভ্রান্তি থাকেন কোনো বিষয় সম্পর্কে, তাহলে তিনি স্কলাস্টিক ফিলসফি পড়বেন এবং তাহলেই তার সমস্ত মনের বিভ্রান্তি দূর হবে বলেই ফ্রান্সিস বেকনের বিশ্বাস। ফর দে আর সাইমিনি সেক্টরেস, অর্থাৎ এখানে মিনিংটা বলে দেওয়া রয়েছে এই ল্যাটিন ফ্রেজটির। স্প্লিটার্স অফ হেয়ার্স, অর্থাৎ যারা কোনো কিছু বিষয় সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেন। এই স্কুলম্যানরা, যারা স্কুলম্যানের অন্তর্গত যে সমস্ত দার্শনিক, তারা কোনো বিষয় সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করতেন। তো এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বিষয় সম্পর্কে কনফিউজড থাকেন, বিভ্রান্ত থাকেন, তাহলে তিনি স্কুলম্যানদের মতন কোনো বিষয় সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করবেন, তাহলেই তার সমস্ত মনের বিভ্রান্তি দূর হবে। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. কোনো ব্যক্তি যদি কোনো বিষয় সম্পর্কে যথাযথভাবে স্মরণ করতে না পারেন, এখানে বিট ওভার ম্যাটার্স কথার মানে হচ্ছে রিকল বা স্মরণ করা, অ্যান্ড কল অফ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, কোনো বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি যদি কিছু স্মরণ করতে না পারেন এবং একটি বিষয় ব্যাখ্যা বা প্রমাণ করার জন্য অন্য একটি বিষয়কে উত্থাপন না করতে পারেন, তাহলে লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, অর্থাৎ তাকে আইন পড়ানো হোক। আইন পড়লে কোনো বিষয়কে প্রমাণ করার জন্য অপর বিষয়ের উত্থাপন সেই ব্যক্তি করতে পারবেন। So every defect of the mind may have a special receipt. অর্থাৎ ফ্রান্সিস বেকনের মতে every mental defect has a suitable remedy in studies. অর্থাৎ প্রত্যেকটা মানসিক অক্ষমতার স্টাডির মাধ্যমে রেমেডি করার রাস্তা রয়েছে। এখানে রিসিপ্ট শব্দের অর্থ কিওর বা রেমেডি। তো ডিয়ার স্টুডেন্টস, অফ স্টাডিজ এসেটা আমরা পুরোটা এবার পড়লাম। স্যার ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ এর মধ্যে দিয়ে কি কি বলতে চাইলেন আমরা বুঝতে পারলাম। তোমরা টেক্সটটা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ো। এইবার তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর লিখতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ ছিল, তো ভালোভাবে টেক্সটগুলো না পড়লে কিন্তু তোমরা সেই উত্তরগুলো লিখতে পারবে না। তো খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটগুলো পড়ো আর বোঝার চেষ্টা করো টেক্সটে কি বলতে চেয়েছেন ফ্রান্সিস বেকন, তাহলেই তোমরা উত্তরগুলো লিখতে পারবে। তো টেক্সটের আলোচনা আজকে আমাদের এখানে শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।